আমাদের ঠেক। বাহ, বেশ সুন্দর নাম তো। আমরা বাঙালির মুখ উজ্জ্বল করেছি। ভোর 4টে বেরোবার কথা, বেরোচ্ছি 6:10 হোপফুলি। গুড মর্নিং। আমি কিংসুক, আমার সঙ্গে দেবস্মিতা এবং আমার মেয়ে অনুষা। কিন্তু মজা করতে করতে যাবো, কিন্তু এমনি রাস্তা দেখাবো, আমরা গল্প করতে করতে যাবো। যেহেতু আমি যে এত ফ্যাটাস ফ্যাটাস করে কথা বলছি, এই ইনফোগুলো তো গ্যাদার করেছি, দেখেছি। কিন্তু এই যে গাড়ি চালাচ্ছি, এই যে 600 কিলোমিটার গাড়ি চলবে আজকে, কেমন চালালাম সেটা বুঝতে হবে। এবং যারা যারা আপনারা নতুন যাবেন এবং তাদের মনে সংশয় থাকতে পারবো তো, ঠিকঠাক যাবো তো, বাবা জ্যামে ফেসে গেলে কী করবো, এই সমস্ত জিনিস আমরা বেশ আলোচনা করতে করতে যাবো। চলো। যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে, মানে ফাইনালি যাওয়া হলো যাদের। বা এই ব্লগটা তাদের জন্য স্পেশালি, যারা আমার মতোই প্রথমবার পাহাড়ে যাচ্ছে নিজে গাড়ি চালিয়ে। রাতে আমরা শিলিগুড়িতে থাকবো, বাট শিলিগুড়িতে আমরা বাগডোগরার কাছে থাকবো হোটেল জগৎ। আর কালকে ওখান থেকে গাজলডোবা হয়ে আমরা লাভা উঠবো। এই অবধি আপাতত থাক। রিচিং টাইম দেখাচ্ছে 6:45। তার মানে ধরে নিন দাঁড়িয়ে চা খেয়ে গেজিয়ে নানা রকম পেঁয়াজি করে পৌঁছাতে সময় লাগতে পারে রাত 9টা। কারণ খুব তাড়া আমাদের নেই। রোড কন্ডিশন এক কথায় অসাধারণ, বিউটিফুল। দেবগ্রামের পর থেকে কিন্তু লরির প্রেসারটা বেশ চোখে পড়ছে। আর বলতে বলতে সামনে পলাশির সেই স্মৃতিসৌধ, আর দেখবো কি আর দেখাবোই কি, দাঁড়াতেই দেয় না। সেই ব্যারিকেড ব্যারিকেড ব্যারিকেড, মানে হোমগার্ডগুলো আগে যাওয়ার আগে যাওয়ার। লেফট হ্যান্ড সাইডে পাকুর ঢুকে গেল, আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। কিন্তু লম্বা পোর্শন কিন্তু মিড কনজেশন দেখাচ্ছে। চুপি চুপি ফুলিয়াটা ক্রস করে গেলাম। বাবা ঘুম কাটেনি এখনো? ঘুমিয়ে আর একটু মালদা পেরোলে ডাকবো, ঠিক আছে? এই বাইপাসটা তো বেশি দিন হয়নি, এটা তার মধ্যেই ভেঙে গেল। ব্যারিকেড কিন্তু রাস্তায় কমেনি, প্রচুর ব্যারিকেড দেওয়া। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হ্যাঁ। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে আমাদের পাশ দিয়ে। আরেকটা আসছে। আরে সর্বনাশ করেছে। সোনে পে সুহাগা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটাও তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হয়ে গেল আমাদের লাঞ্চ পরদেশি ধাবায়। আমি জানি না পরদেশি ধাবায় হয়তো অনেকে আসেন এবং বিভিন্ন জনের কাছ থেকে শুনে তবেই আমি এখানে দাঁড়ালাম। অসম্ভব বাজে খাবার, বাজে ম্যানেজমেন্ট, মানে মিস ম্যানেজমেন্টে ভরা। এই আমাদের কিন্তু অদ্ভুত ভালো লাগছে। হ্যাঁ, পৌঁছে গেলাম কিষানগঞ্জ। বাঁদিকে কিষানগঞ্জের বাস স্ট্যান্ড। সোজা গেলে ফুলবাড়ি, সোজা গেলে জলপাইগুড়ি। আমরা যাব বাঁদিক, এখান থেকে বাগডোগরার জন্য। ফাইনালি at 7:45 we reached হোটেল জগৎ। গুড মর্নিং। আজ 30শে মে। থাম্বনেল থেকে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আজকে রাতে থাকবো শিলিগুড়ি, কালকে ওখান থেকে উঠবো লাভা, লোলেগাঁও। এবং একটা দিন ফিরবার আগে ডুয়ার্সে স্টে দিতে আমরা ভুলব না। বাকি কথা বাকিরা এলে। ভেবেই ভাল লাগছে যে আমরা বাঙালির মুখ উজ্জ্বল করেছি। ভোর 4টে বেরোবার কথা, বেরোচ্ছি 6:10 হোপফুলি। কারণ এখনও ওরা নামেনি, মিনিট 5 ধরলে 6:15 তো পজিটিভলি বেরোবো। সো পাংচুয়াল। সঙ্গে আমার মা খুব টেন্সড যে আমরা গাড়ি নিয়ে প্রথমবার শিলিগুড়ি যাচ্ছি। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমি কিংসুক, আমার সঙ্গে দেবস্মিতা এবং আমার মেয়ে অনুষা। আমরা ফাইনালি রওনা দিলাম উত্তরবঙ্গের দিকে।
যেমন আগেরবার বললাম, আজ রাতে আমরা শিলিগুড়িতে থাকবো, বাট শিলিগুড়িতে আমরা বাগডোগরার কাছে থাকবো হোটেল জগৎ। আর কালকে ওখান থেকে গাজলডোবা হয়ে আমরা লাভা উঠব। এই অবধি আপাতত থাক। পুরো রাস্তা পড়ে আছে, এখন দেখাচ্ছে আমার এখান থেকে প্রায় 600 কিলোমিটার রাস্তা এক্সট্রিম সাউথ কলকাতা থেকে। আর রিচিং টাইম দেখাচ্ছে 6:45। তার মানে ধরে নিন দাঁড়িয়ে চা খেয়ে গেজিয়ে নানা রকম পেঁয়াজি করে পৌঁছাতে সময় লাগতে পারে রাত 9টা। কারণ খুব তাড়া আমাদের নেই, ধীরে ধীরে যাওয়া হবে। আর ইন্টারেস্টিং কথা হলো, এই ব্লগটা তাদের জন্য স্পেশালি যারা আমার মতোই প্রথমবার পাহাড়ে যাচ্ছে নিজে গাড়ি চালিয়ে। যারা বহুদিন ধরেই ওই যাব কি যাব না ভেবে ভেবে হায় রে হব বলে হবে বলে যারা মনে করছে, এই ভিডিওটা তাদের কাছে খুব লাভজনক হবে। কেন? কারণ এই শিলিগুড়ি পৌঁছাবার রাস্তাটা অল্প বিস্তর সবাই কিন্তু জেনেছে। আর এখন যেতে যেতে আমার রুটটার একটা ডিটেলস আলোচনা করে নেব, এবং কত টাকা টোল কাটছে সেটা শেষে বিস্তারিত লিখে দেবো। আমি যতদূর ধারণা 950 টাকার মতো একদিক যেতে টোল লাগে। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই যে চালাতে গিয়ে মাইন্ডসেট কি থাকে, মনে স্ট্রেস থাকে কিনা, কেমন চালাচ্ছি। বহুকাল হয়তো গাড়ি চালাচ্ছি, বাট পাহাড়ে তো প্রথমবার, এবং এত দূরে হয়তো পুরী গেছি, আর আশেপাশে বিভিন্ন দীঘা মন্দারমণি তো আছেই, আরও অন্যান্য জায়গা আছে, বাট পুরীর পর এই প্রথম এত বড় ট্যুর করতে যাচ্ছি। তাই আমরা এই রাস্তার মধ্যে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি অ্যাজ আ নিউ ড্রাইভার ফর সাচ এ লং রুট, সেটা কিন্তু আপনাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব, যাতে আগামী দিনে এটা আপনাদেরকে সাহায্য করে। যাওয়া যাক। ট্রিপ মিটার 0 করে দিলাম, আগে করতে যদিও ভুলে গেছি, পাটুলি থেকে করে দিলাম। এবার দেখি এখান থেকে আমাদের টোটাল ট্যুরটা কমপ্লিট করতে আমাদের কত কিলোমিটার ট্রাভেল করতে হয়। তাহলে শিলিগুড়ি অবধি টোটাল রুটটা একবার দেখে নেওয়া যাক। ততক্ষণ আমরা এগিয়ে চলি দমদম এয়ারপোর্টের দিকে। সাউথ কলকাতা থেকে প্রথমে আমরা চলে যাব দমদম। দমদমে গিয়ে বারাসাতের দিকে যাব না, আমরা বাদিক বেঁকে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে। একটু এগিয়েই আবার রাইট টার্ন নিয়ে আমরা ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদেরকে সোজা নামিয়ে দেবে বড় জাগলি। বড় জাগলি থেকে লেফট টার্ন নিয়ে আমরা ধরে নেব ন্যাশনাল হাইওয়ে 12। ব্যাস ওখান থেকে সোজা চলতে থাকা কৃষ্ণনগর, তারপরে দেবগ্রাম হয়ে আমরা NH12 কন্টিনিউ করব। বহরমপুর এগিয়ে যাব, চলতে থাকবো, ওখান থেকে চলে যাব কৃষ্ণনগর, ফারাক্কা, কালিয়াচক, মালদা, গাজল হয়ে রায়গঞ্জ। ওখান থেকে ডালখোলা থেকে আমাদের NH12 ছেড়ে আমরা ধরে নেব NH27 রাইট টার্ন নিয়ে। ব্যাস তারপর ওখান থেকে কিষানগঞ্জ টপকে সোজা শিলিগুড়ি। সায়েন্স সিটি ক্রস করে গেলাম, এগিয়ে চললাম দমদম এয়ারপোর্টের দিকে। এখন আর কেউ বারাসাত দিয়ে যাওয়ার রিস্কটা নেয় না, জ্যাম হয়, কিন্তু মজা করতে করতে যাবো, কিন্তু এমনি রাস্তা দেখাবো না, আমরা গল্প করতে করতে যাবো। যেহেতু আমি যে এত ফ্যাটাস ফ্যাটাস করে কথা বলছি, এই ইনফোগুলো তো গ্যাদার করেছি, দেখেছি, কিন্তু এই যে গাড়ি চালাচ্ছি, এই যে 600 কিলোমিটার গাড়ি চলবে আজকে, কেমন চালালাম সেটা বুঝতে হবে। এবং যারা যারা আপনারা নতুন যাবেন এবং তাদের মনে সংশয় থাকতে পারবো তো, ঠিকঠাক যাবো তো, বাবা জ্যামে ফেসে গেলে কী করবো, এই সমস্ত জিনিস আমরা বেশ আলোচনা করতে করতে যাবো। চলো, চলে এলাম উল্টোডাঙ্গা, ফ্লাইওভার ধরে নিলাম, চললাম টুয়ার্ডস দমদম। আমরা চলে এলাম দমদম। এই এয়ারপোর্টের প্যারালাল আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সোজা গেলে বারাসাতের দিক থেকে যাওয়া যায়, আমরা চলে যাব বাঁদিকে টুয়ার্ডস ডানকুনি, যেমন লেখা আছে। এই ধরে নেব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে এই বাঁদিকে ঘুরে গেলাম,
এরপরে একটু এগিয়ে আবার রাইট টার্ন নেব টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই এখন আমরা বাদিক ঘুরে গেলাম। টু গুড। আর এখন তো কাপামোড় যাওয়ার জন্য আর কল্যাণী এক্সপ্রেসওয়ে নিচে যেতে হয় না। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে লেফট একটা কাট গিয়ে ওটা ডাইরেক্টলি বড় জাগুলিয়া মিট করিয়ে দিচ্ছে। দারুণ করেছে। फ्री का टोल गेट को क्रॉस करते हुए आगे की तरफ बढ़ते हुए भाई और बहनों हम तीनों আক্রমণ। এই বড় জাগুলির দিকে আমরা চলে যাব। কল্যাণী এক্সপ্রেসের উপরে এই বাঁ দিকটা আমরা নিয়ে নিলাম। এটা সোজা গিয়ে কানেক্ট করছে বড় জাগুলি। Fantastic. What a road. এই আমাদের কিন্তু অদ্ভুত ভালো লাগছে। হ্যাঁ, মনে একটু ভয় নেই, কষ্ট নেই, কোনো স্ট্রেস নেই, কোনো ডিসকমফর্ট। কেমন বলো, কেমন লাগছে রাস্তা? রাস্তা ফাঁকা না? এত ভালো রাস্তা যে আমার মেয়েকে দেখো, সুনামি এসে যাক, ভূমিকম্প হয়ে যাক, হ্যাঁ, উবড়ো খেবড়ো রাস্তা আসুক আর টান টান রাস্তা আসুক, ঘুমের সঙ্গে নো কম্প্রোমাইজ। 8:45 চলে এলাম বড় জাগুলি। এখান থেকে বাদিক ঘুরেই আমরা জয়েন করে যাব ন্যাশনাল হাইওয়ে 12। এই ঘুরে গেলাম লেফট হ্যান্ড সাইড। ইয়ো, উঠে গেলাম NH12। এবার ঠাকুরের নাম নিয়ে চলো সোজা রানাঘাট, বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, কিষানগঞ্জ, তারপরে শিলিগুড়ি। এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। আমাদের প্রথম টোল এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার। এই বাঁদিকে দেখুন 3-4 জন দাঁড়িয়ে, এরা এক্ষুনি সামনের একটা বাস থেকে নামলেন। তাও কোথায়? সিগন্যাল হয়ে রয়েছে গ্রিন। সাডেনলি বাসটা এই হাইওয়ের ওপর দাঁড়িয়ে গেল, গলির মুখে ওই 4 জনকে নামিয়ে দিল, তার ওপরে গোদের ওপর বিস্ফোরা ওই ডিভাইডারগুলো। মানে দীঘা বলুন কি মন্দারমণি বলুন কি পুরী, বেঙ্গল অব্দি ডিভাইডার কিন্তু আমাদের বেঙ্গলের গর্ব। জানি না নতুন সরকার আসার পরে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে কিনা। সবে তো শুরু, দেখা যাক আগে আর কতটা পাওয়া যায়। রানাঘাট আর 5 কিলোমিটার, ফুলিয়া আর 11-12 কিলোমিটার হবে।
কৃষ্ণনগর আর 30 কিলোমিটার। চুপি চুপি ফুলিয়াটা ক্রস করে গেলাম, বউকে বলিনি যদি দাঁড়াতে চাস। রোড কন্ডিশন এক কথায় অসাধারণ। কৃষ্ণনগর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, বিউটিফুল বিউটিফুল। আমরা শান্তিপুর ক্রস করছি, বাদিকে শান্তিপুর ঢুকে গেল রেল স্টেশন ওদিকে। এই আমরা ফ্লাইওভার ধরে কৃষ্ণনগরের দিকে। এ ফুলিয়া যা একটু কষ্ট করে কাটালাম, আমি কুলিয়া এই জায়গাটার নাম। কুলিয়াতে এত শাড়ি। হ্যাঁ গো, তুমি এখন তাকিও না এদিকে, কি সুন্দর দেখো। তাকালেই যেন তুমি ওই দেখো, ওই দেখো, দেখো রং রং, শাড়িগুলো রং করছে। রাস্তা দুধারেই আছে। বাবা খাওয়া হয়েছে? আমরা একটা করে চিকেন স্যান্ডউইচ খেয়ে নিলাম। দাঁড়াইনি এখন অবধি, চেষ্টা করছি যতটা টেনে দেওয়া যায়। একটা বায়ো ব্রেক নেব, আর ফ্লাস্কে করে একটু লাল চা নিয়ে এসেছি, ওটা খেতে দাঁড়াবো। তাই আমরা মিয়ামোড় থেকে আনা চিকেন স্যান্ডউইচ একটা করে মেরে দিলাম। ইয়েস, শাড়ি শাড়ি আর শাড়ি দেখতে হয় না এখন, শাড়ি বাড়াবাড়ি। এই আমরা মায়াপুর ক্রস করছি, তার মানে একটু পরেই বেতুয়াডহরি ফরেস্ট চলে আসবে। এতক্ষণ অবধি আমি মোটামুটি 140 কিলোমিটার গাড়ি চালালাম। ফ্যান্টাস্টিক রাস্তা, কোথাও এখনো অবধি পটহোলস নেই। ওই কিছু প্যাচওয়ার্ক যা আছে তা যথেষ্ট লেভেলড আছে, ফলে ওখানে খুব একটা বাউন্স করেনি গাড়ি, ফিল আসেনি সেভাবে। তো ওভারঅলে রোড ইজ এক্সেলেন্ট টিল নাও। আবারও বলি, আজকে 30শে মে 2026। ব্যারিকেড কিন্তু রাস্তায় কমেনি, প্রচুর ব্যারিকেড দেওয়া। সাডেনলি একটা বাট করে চোখের সামনে চলে আসছে। এটা কিন্তু রিকোয়েস্ট করবো আর রোডে না রাখার। আর যেখানে যেখানে ওই ফেন্স, এই স্টিল পাইপের ব্যারিকেশন নেই, বড় বড় ইয়েলো ড্রাম রোডের মাঝখানে ব্যারিকেড হিসেবে ইউজ করা হচ্ছে। এটা কনস্ট্রেন্ট বাস, বাট রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। মানে সত্যি সবাই যে বলে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ভীষণ ভালো করেছে আর চালিয়ে বেশ মজা। তার উপর বৃষ্টি হয়েছে এর আগে বেশ কিছুদিন। চারিদিকে দেখুন অনেক গ্রিন, ভীষণ গ্রিন। এগোনো যাক এভাবেই। আমরা চলে এলাম আমাদের সেকেন্ড টোলে, শিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। তাহলে বাড়ি থেকে 170 কিলোমিটার দূরে দেবগ্রামে এসে আমরা প্রথম দেখলাম এনএইচে কাজ চলছে, এখনো শেষ হয়নি। অনেকটা লম্বা এরিয়া অরেঞ্জ হয়ে আছে। এটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে কাজ প্রচুর বাকি। মানে এই ইয়ার এন্ডে যদি শেষ হয়, যদি খুব ফাস্ট কাজ করে। জাস্ট দেবগ্রাম ক্রস করে 5 কিলোমিটার এসছি মোটামুটি। এটা বায়ো ব্রেক দরকার, প্লাস কোমরটাকে একটু সোজা করে দেবো। আরে সুন্দর একটা টি স্টল টাইপের দেখলাম, দাঁড়িয়ে গেলাম। চলুন দেখাচ্ছি। চা খাবে? খাবে বাবা? বসে আবার হ্যাঁ, চা খাবি? খাবি না?
ঠিক আছে, চল চা খাই নাকি? চলো, চা হবে গো? কটা সাইজ? একটাই সাইজ না আরও আছে? এটা মিডিয়াম? এটাই একটা সাইজ, একটাই সাইজ। কত করে চা? 15 টাকা। 15 টাকা, বাহ। দাও তো, দুটো দুধ চা দাও তো। আমাদের ঠেক, বাহ, বেশ সুন্দর নাম তো। বাহ, সুন্দর বসার জায়গাটা কিন্তু, হ্যাঁ, এক কাপ চায়ের জন্য আইডিয়াল জায়গা। ও, ভেতরে বেশ সুন্দর হাট টাইপের করা আছে, মানে বসে খাওয়ার জন্য বোধ হয়। এনিহাও সুন্দর বেশ। এখন অব্দি কেমন লাগলো গো? আর বেশ ভালো। ভালো লাগলো? মেলাটাও বেরোতাম। খাবার কিন্তু আমরা কম আনিনি, অনেক। ফ্লাস্কে লাল চা আছে, এটা খুব বড় চমক। বাবা ঘুম কাটেনি এখনো? হ্যাঁ, ঘুমিয়ে নে আর একটু। মালদা পেরোলে ডাকবো, ঠিক আছে? গুড নাইট। চলো যাই নাকি? হ্যাঁ, চলো, আমরা পলাশি ঢুকছি। ওই টি স্টলটা থেকে আমরা প্রায় 3-4 কিলোমিটার চলে এলাম। সামনে পলাশি। দেবগ্রামের পর থেকে কিন্তু লরির প্রেশারটা বেশ চোখে পড়ছে। দেবগ্রামে আগে অবধি আমরা একদম লরি পাইনি, মানে খুব কম। তো তারপর থেকে, যেমন এখান থেকে দেখেছি আমি, সামনে বেশ বড় লাইন। আর বলতে বলতে সামনে পলাশির সেই স্মৃতিসৌধ, ব্যাটেল অফ প্লাসি বা পলাশির যুদ্ধ, এই লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে। আমরা তার পাশ দিয়ে বেরিয়ে গেলাম। আর দেখবো কি আর দেখাবোই কি, দাঁড়াতেই দেয় না। সেই ব্যারিকেড ব্যারিকেড ব্যারিকেড, নাহলে হোমগার্ডগুলো আগে যাওয়ার আগে যাওয়ার। বেলডাঙ্গা এসে গেলাম, কিন্তু সেই দেবগ্রাম থেকে বেলডাঙ্গা অবধি বিক্ষিপ্তভাবে রাস্তা খারাপ, খুব আহামরি কিছু নয়, ওই ফ্লাইওভারের কাজটা বাদ দিয়ে। কিন্তু লরি প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এখানে তো আবার বেলডাঙ্গার রাস্তা কাজ হচ্ছে, দেখুন। জ্যামে তো সময় কাটছে না, টুকটুক করে এগোচ্ছে। কিছু বলো। খুব বোরিং। খুব বোরিং। এত সব সময় ভালো রাস্তা পাওয়া যায় না, আপনারই বলুন। কখনো সাপ তো ফাক মুখের সামনে এসে পড়লে তো। মুখের সামনে কি আর এসে পড়েছে? তুমি ওর পেছনে গিয়ে পড়েছো, কি না? কি হলো ব্যাপারটা? মা, বাইরে ভীষণ গরম। তবে অন্যান্য দিয়েতে গরম, যে কম গরম, যেহেতু গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। 29 তারিখ, 29শে মে, আজকে 30 তারিখ। ভালো ঝড় বৃষ্টি হয়েছে কালকে, গাছপালা প্রচুর ভেঙেছে, কলকাতায় জল জমেছে। যাকে যাক, যাওয়া যাক, পার্ট অফ দ্য জার্নি বলুন। ফলো দাও মোরে, ফলো দাও, এই জ্যামে ফল দাও। এ সাংঘাতিক ব্যাপার তো। দাও দাও দাও, এদিকে ফল খাই, এদিকে ধুলো খাই। দুটো খাও। ও মা, সামনে কিসের একটা কনজেশন গো, প্লাস 11 মিনিট লাল। হে ভগবান, কিসের কে জানি। বেশ লম্বা জ্যাম। এখন খেয়ে চললাম বাদিক দিয়ে কোনো মতে ম্যানেজ করে করে যতদূর যাওয়া যায়। দেখুন অবস্থা। ও ফ্যান্টাস্টিক, কি সুন্দর দেখ কাঞ্চনজঙ্ঘা, মা কালু। এদিক দিয়ে দেখো কুম্ভকর্ণ। দূর চোখ যাচ্ছে। হ্যাঁ, যতদূর চোখ যাচ্ছে। রোদ উঠেছে, চাঁদি ফেটেছে,
একটু আগে কিন্তু এতটা রোদ ছিল না, এখন চা খেতে নামলাম। গাড়ির মধ্যে কে না না, আমি যখন আছি, চা বউ আছে, খেতে গেলাম আর আমার তখন মেয়ে। এতটা রোদ ছিল না। এখন রোদ বেড়েছে না? বললাম গান চালাও। গান চালাবো? হ্যাঁ, তোমার গলায় না, ওইখানে। গান চালাও বলবো না, গান চালাও বলছো, গান গাও তো আর বলো নি। ট্যান ট্যান ট্যান, লম্বা জ্যাম। বাপরে, 8 ঘন্টা লস। বেলডাঙ্গা লেভেল ক্রসিং এ এতক্ষণ আটকে ছিলাম, এই ছাড়া পেলাম। তাও লরি আছে কিন্তু দাঁড়িয়ে নেই, চলছে গাড়ি। এই ফ্লাইওভারটা হয়ে গেলে আর লেভেল ক্রসিংটা টপকাতে হবে না, একদম ওপর দিয়ে বেরিয়ে যাবে। ওই দিকটা অনেকটা হয়ে গেছে, আর ওই লেভেল ক্রসিং ক্রস করে এখানে হাইওয়ের সঙ্গে এই জায়গাটা জুড়ছে। ভালো হবে, বছরখানেক, বছর 1-1.5 বছরের মধ্যে এই রাস্তাটা আরও ইমপ্রুভ করে যাবে। এই বাঁ দিক দিয়ে বহরমপুর টাউনে চলে যাচ্ছে, আমরা টাউনকে স্কিপ করে বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে বহরমপুর টাউন। বাট এখানে আবার রিপেয়ারিং হচ্ছে দেখছি। এই বাইপাসটা তো বেশি দিন হয়নি, এটা তার মধ্যেই ভেঙে গেল। বেশ, আপনারা আগে যারা বহুবার শিলিগুড়িতে এসছেন, যারা এই বহরমপুর বাইপাসের ওপর দিয়ে বহুবার গেছেন, বা এটা কবে ওপেন হয়েছে তার সম্বন্ধে যারা ওয়াকিবহাল আছেন তারা ভালো বলতে পারবেন। আমার যতদূর মনে হয় খুব বেশি বছর হয়নি, কিন্তু এ তো প্রচুর গর্ত হয়ে গেছে, প্রচুর জায়গায় প্যাচওয়ার্ক হয়েছে, গাড়ি লাফাচ্ছে, তারপর আন্ডুলেশনস, তারপরে উল্টো দিকে রাস্তায় কাজ হচ্ছে, ভেঙে গেছে বলে ডাইভার্ট করে দিচ্ছে গাড়িগুলো এদিকে। একটু আর্লি মনে হয় রোডটার অবস্থা খারাপ হয়ে গেছে, জানি না। এখানটা আবার একটু ঠিকঠাক। বহরমপুর ফারাক্কা 3 নম্বর টোল, খুব সম্ভবত 135 টাকা কাটে। আমি দিয়ে দেবো এই ব্লকটার এন্ডে, আমি ডিটেল সব কটা কোনটায় কত টাকা কাটে এবং টোটাল কত টাকা খরচা হলো ওয়ান ওয়ে, আমি ডিটেল লিখে দেবো স্ক্রিনে। চলে এলাম নবগ্রাম, এই বাঁদিকে নবগ্রাম ঢুকে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি সোজা টুয়ার্ডস ফারাক্কা। এখান থেকে ফারাক্কা আর 80 কিলোমিটার্স। এই সেই পাপ্পুদা ধাবা, আমরা দাঁড়াচ্ছি না, অনেকেই দাঁড়ায় পাপ্পুদা ধাবায়, এখানে লাঞ্চ করে, ব্রেকফাস্ট করে। আমরা এখন দাঁড়াবো না, কারণ আমরা গাড়িতে মোটামুটি খেয়ে নিয়েছি কিছুটা, তো একবারে লাঞ্চ করতে দাঁড়াবো মালদার পর। মোরগ্রাম আর রামপুরহাট এর লেফটে চলে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। আমরা প্রায় পৌঁছে গেছি ফারাক্কা। এখন দেখতে হবে যে জ্যাম কতটা আছে। ফারাক্কা আর 40 কিলোমিটার। রাস্তা ভালো, ফ্যান্টাস্টিক, ওইটুকু জায়গা বাদ দিয়ে এখন অব্দি রাস্তা এ ক্লাস, কিন্তু এই ডিভাইডারে আমরা জান খাইল হয়ে যাচ্ছে।
আমাদের 4 নম্বর টোল। আমি জানি না, আমি বোধহয় বারবার বলছি ডিভাইডার, মানে অ্যাকচুয়ালি ব্যারিকেডিং বলতে চেয়েছি। মানে ব্যারিকেড না ইরিটেট করে দিচ্ছে। এত ভালো রাস্তা, আপনাদের বলি কোনো সমস্যা নেই, মানে NH-12 ওঠার পর থেকে রাস্তা যেমন সোজা চলছে তেমন চলছি। হ্যাঁ, দুটো জায়গায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো কাজ হওয়ার সময় ওটুকু পেয়ে নিতেই হবে, আমরা নিয়েছি। কিন্তু এই এত ব্যারিকেড আপনার মানে মাথা খারাপ করে দেবে। এটা বারবার বলতে হচ্ছে, এটাকে তুলে দেওয়া উচিত। কিন্তু এই মাঝে মাঝে শাটল ব্রেক মারা, মাঝে মাঝে আরও টোটো চলে আসছে উল্টো দিক থেকে, এটাও তো ঠিক নয়। উল্টো রুটে টোটো, এ তো মানে লাইফ থ্রেটনিং অ্যাকচুয়ালি। এনিহাউ, ব্যারিকেডিং ইজ ভেরি ইরিটেটিং। এখন বাজে বেলা 12:30। এখন পৌঁছেছি পাকুড়, লেফট হ্যান্ড সাইডে পাকুড় ঢুকে গেল। আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে, কিন্তু লম্বা পোর্শন কিন্তু মিড কনজেশন দেখাচ্ছে। ফারাক্কা থার্মাল পাওয়ার প্লান্ট। ওয়েল, আমাদের পাশাপাশি কিন্তু ট্রেন লাইন যাচ্ছে। তোমার বাদিকে ফারাক্কা এসে গেল। আমরা গঙ্গা পেরোবো, পাশে ট্রেন লাইন থাকবে, তুমি তুলবে, ঠিক আছে? ফাইনালি ফারাক্কা সারপ্রাইজিংলি খালি আছে। দেখো পায়েল, ট্রেন কি দেখতে পাবো? ওইদিকে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, ওটা হয়ে গেলে কিন্তু, আর ও তো অলমোস্ট কমপ্লিট, যদি আমি এখান থেকে দেখাতে পারছি না। ওটা হয়ে গেলে কিন্তু এই যে ব্রিজটার ওপরে যে এত প্রেশার পড়ে, এটা একটু কমবে। ওই তো ট্রেন, ইয়েস। ফ্যান্টাস্টিক। শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হ্যাঁ। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে আমাদের পাশ দিয়ে। আরেকটা আসছে। আরে সর্বনাশ করেছে। সোনে পে সুহাগা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটাও তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ও ইয়েস, এটাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটা আপ একটা ডাউন, অ্যান্ড কে রাইট টাইম যাচ্ছে সেটা কিন্তু বলতে পারবো না। নাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই এরকম টাইমেই ফারাক্কাতেই একে অপরকে ক্রস করে, আমার জানা নেই। আপনার জানলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ফ্যান্টাস্টিক। কিন্তু আমার সামনে লোহার গাড়িটাই সব গড়বড় করে দিয়েছে। দুটো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখলাম, একটা মালগাড়িও দেখলাম, যেটা শ্যুট করিনি কারণ পরের দিকে একটা কনজেশন ছিল, টুকটুক টুকটুক করে লরির পেছন পেছন। আমরা ফাইনালি ফারাক্কা কি করলাম পাপা? ক্রস করলাম। এগোনো যাক। আমাদের 5 নম্বর টোল, হোপফুলি। एक भी गर्लफ्रेंडने एवढं काही काही गोष्टी सांगितल्या. হ্যাঁ, এই জায়গায় ভালোই ভিড় আছে। মালদা কালিয়াচক। এক্সপেক্ট করেছিলাম এখানে একটা ভিড় হবে, কিন্তু অতটাও নয় যতটা ভেবেছিলাম। আর 10-15 মিনিটের মধ্যে মনে হয় আমরা পরদেশি ধাবা পৌঁছে যাব। পরদেশি ধাবা হচ্ছে ফারাক্কা থেকে মোটামুটি 40-45 কিলোমিটার। তো যাই হোক, পরদেশি ধাবাতেই ভাবছি আমরা লাঞ্চটা করে দেবো। পরদেশি ধাবা ঢুকতে ঢুকতে যদি 2টো বাজে তাহলে রাইট টাইম ফর লাঞ্চ। আমরা চলে এলাম পরদেশি ধাবা। এইবারে জমিয়ে লাঞ্চটা করতে হবে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আচ্ছা, পরদেশি ধাবার সামনের এই জায়গাটা কিন্তু নো পার্কিং, মানে বলছে পুলিশ কেস দিতে পারে। তাই পরদেশি ধাবা আসবার আগেই এখানে পার্কিং জোন আছে। এইখানে গাড়ি রেখে তারপর লাঞ্চ করতে যাওয়াটাই ভালো। পরদেশি ধাবায় ঢুকি।
কি আছে দেখি। বাহ, ভেতরটা বেশ সুন্দর। প্রচণ্ড ভিড় আছে, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এই ওয়েটিং জন্য সব ওয়েট করে আছে। আর এইটা হচ্ছে খাবার জায়গা, এরিয়াটা বিশাল। হয়ে গেল আমাদের লাঞ্চ পরদেশি ধাবায়। এখানে পৌঁছেছিলাম 2:15, ঠিক 3টের মধ্যে আমরা প্যাক আপ করে ফেলেছি। কি নিলাম? নিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা মাটন কারি। এবার ভাবতেই পারেন যে আমি গাড়ি চালাচ্ছি, দুপুরবেলা রাইস নিলাম কেন? মানে নিতে বাধ্য করা হলো। আমি জানি না, পরদেশি ধাবায় হয়তো অনেকে আসেন এবং বিভিন্ন জনের কাছ থেকে শুনে তবেই আমি এখানে দাঁড়ালাম। অসম্ভব বাজে খাবার, বাজে ম্যানেজমেন্ট, মানে মিস ম্যানেজমেন্টে ভরা। আর এই পরদেশি ধাবা না বলে এটাকে ভাতের হোটেল বলাই ভালো, কারণ দুপুরবেলা বললো শুধু ভাত ছাড়া কিছু আর ডালের সঙ্গে একটু বাঁধাকপি সবজি, হেনা তেনা, একটু মাছ, একটু মাংস, চাটনি দিয়ে একটা থালি আরে নেই। দিতে পারবে। রুটি নেই, কোনো অপশন নান নেই, মাটনের 4-5টা ডিশের মধ্যে কিচ্ছু নেই। মাটন কারি আছে আর চিকেন বিরিয়ানিটা হতে পারে। তাও প্রথমে হবে না বলেছিল, ওয়েট প্রচণ্ড ঝাল, জাফরান টাফরান কী কী মশলাপাতি, আর বিরিয়ানির সঙ্গে একটা তেঁতুল বাটা চাটনি, মানে পুদিনা আছে, অসম্ভব। যাই হোক, পেঁয়াজ চাইলাম সেটা দিল না। আচ্ছা পেঁয়াজ বললাম হবে, পেঁয়াজ নেই দাদা, পেঁয়াজ নেই। এটা তো আমি ভাবতে পারিনি আগে। আর খুব বেলায় এসছি বলে তো মনে হয় না, একদম প্রপার লাঞ্চ টাইমেই এসছি। যাই হোক, আমার পরদেশি ধাবার এরকমই রিভিউ, এটা যদিও ব্যক্তিগত মত। মোটেই ভালো না, ও বলছে খুব একটা ভালো না, আমার মেয়ের কিছু যায় আসে না, ওর ওরকম চয়েস নেই, দ্যাটস গুড। বাট আমার ভালো লাগেনি। স্টার্ট করছি। আমাদের এখন দেখাচ্ছে 234 কিলোমিটার বাকি। আমরা বাগডোগরায় উঠছি হোটেল জগৎ হোটেল বাগডোগরার কাছেই। 234 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 24 মিনিট যদি আর না দাঁড়াই, এবং রিচিং টাইম দেখাচ্ছে 7:30। যাওয়া যাক। 6 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ। রায়গঞ্জ বাইপাস। বিউটিফুল। এখান থেকে ডালখোলা আর 50 কিলোমিটার। আমাদের হোটেল দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। রাস্তা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বিউটিফুল। কি রাস্তা বলো তো, ভাবা যায়? দুর্দান্ত। আমি প্রথমবার আসছি বলে আমার হয়তো বেশি ভালো লাগছে, বা যারা রেগুলার আসে তাদের হয়তো বারবারই ভালো লাগে। অন্তত এই লাস্ট এই যে স্ট্রেচটায় যে এলাম না, এই যে 1.5 ঘন্টা রাস্তা, দারুণ রাস্তা, দারুণ। আর যারা ওই যে যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হচ্ছে না, চলে আসুন, এক্ষুনি প্ল্যান করে ফেলুন, চলে আসুন শিলিগুড়ি। চলে এলাম 7 নম্বর টোল। আসলে টোলের মেসেজগুলো ঢোকে খুব লেটে, বা গাড়ি চালাতে চালাতে কত টাকা কাটলো তো দেখা যায় না। ভিডিওটা যখন পোস্ট করব সেই সময় আমি ওটা দেখে দেখে অ্যাকচুয়াল কত টাকা টোল গেল আমি স্ক্রিনে দিয়ে। শিলিগুড়ি আর 165 কিলোমিটার।
রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরো এই ব্লগটা, যেটা কিনা আমার হোটেলে এন্ড করব, পুরোটা দেখবেন, কারণ শেষে আমি কিছু অবজারভেশনস বলবো, কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ, যেটা যারা নতুন আসবে আমার মতো তাদের কাজে লাগবে, আর যারা রেগুলার আসছেন তাদের মধ্যে আমার মনে হয়, আমি আশাবাদী তারা সহমত প্রকাশ করবেন যে they will agree with me. There are really some good observations and there are few negative observations too. But filhal, enjoying the road, just awesome. আমরা ক্রস করছি ডালখোলা। এখান থেকে নেক্সট কিষানগঞ্জ হচ্ছে 32 থেকে 33 কিলোমিটার মোটামুটি। শিলিগুড়ি ঢুকবার টাইম দেখাচ্ছে আমাদের 7:12, 2.5 ঘন্টা এখন থেকে, 126 কিলোমিটার লেফট। তবে 7:15 থেকে না হয় মিনিট 20-25 লেটেই পৌঁছাবো। মানে চা খাওয়া দরকার নাকি 5টা নাগাদ? এই গরমে এই গরমে? আচ্ছা আচ্ছা, তাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় নাকি? হ্যাঁ, থামস আপ চলবে, চলো ঠিক আছে, চলো। এই একটা ইউনিক ক্রসিং, এখান থেকে আমরা রাইট যাব, এই ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে ওপারে যাব, সেখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যাব টুয়ার্ডস শিলিগুড়ি। এই টার্ন নিলাম ডান দিক। এখান থেকে আমরা এসে পড়ছি NH-27-এ। এই আমরা মিট করলাম, একটু দাঁড়ালাম। তুই কি খাচ্ছ? চা খেতে আর ইচ্ছে করছে না, সে বিরিয়ানিটা বেশ চালান দিচ্ছে। একেবারে ঠান্ডা দরকার, গরম না। 5টা বাজতে 5 মিনিট বাকি, টেম্পারেচার একটু কমেছে। কি গো, এবার 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 চা বাগান দেখতে পাবো তো? এইবার চা বাগান দেখা যাবে। 8 নম্বর টোল। এই আমার সামনে এই যে ম্যাটাডোরটা অনেকক্ষণ ধরে যাচ্ছে, এর মধ্যে না দুটো ট্যাঙ্ক বসানো আছে এবং ট্যাঙ্কে পাম্প বসানো আছে। সেখান থেকে পাইপে করে জল অনবরত সার্কুলেট হচ্ছে, তার মানে ওর মধ্যে মাছের চারা আছে। এই NH-27 কিন্তু অনেক আনএক্সপেক্টেড গর্ত তৈরি হয়ে আছে। এই ক্যামেরা ধরা পড়ছে কি না, এই যে এই ধরনের গর্ত, এখানে তো একটা বেরোলো, খুব আনএক্সপেক্টেডলি চলে আসছে। এখন চাকা গর্তে পড়তে পারে যদি একটু সাবধানে না চালাতে হয়। এই জায়গাটা পার্টিকুলারলি একটু দেখে চালাতে হচ্ছে, কারণ এর আবার একটু আগে, তখন ভিডিও করিনি, ডাউন লেনটা বন্ধ ছিল, তো ডাইভারশন ছিল, এই দিক দিয়ে যাচ্ছিল। কিন্তু এই মাঝে মাঝে এক একটা করে গর্ত চলে আসছে না। প্রচুর পটহোলস আছে এদিক ওদিক। আমরা এখন বিহারে, আমরা কিষানগঞ্জ অ্যাপ্রোচ করছি। পৌঁছে গেলাম কিষানগঞ্জ। বাঁদিকে কিষানগঞ্জের বাস স্ট্যান্ড। আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে, আর মাত্র 95 কিলোমিটার। এসে পৌঁছালাম ইসলামপুর,
বাদিকে ঢুকে যাচ্ছে ইসলামপুর, আমরা বেরিয়ে যাব সোজা, আর মাত্র 60 কিলোমিটার্স। খুব সম্ভবত শিলিগুড়িতে ঢুকবার আগে শেষ টোল। সোজা গেলে ফুলবাড়ি, সোজা গেলে জলপাইগুড়ি, আমরা যাব বাদিক এখান থেকে বাগডোগরার জন্য। দারুণ দারুণ। বাগডোগরার দিকে যখন ঘুরে গেলাম তারপর থেকে এই রাস্তাটা, তবে আলো নেই, একটু সাবধানে চালাতে হবে। উল্টো দিকে যেহেতু মাঝখানে ডিভাইডারের ওপরে কোনো প্লান্টেশন নেই, তাই উল্টো দিকের গাড়ির আলোগুলো কিন্তু ডিরেক্ট এসে চোখে পড়ে, ওই জন্য একটু সাবধানে চালাতে হবে। মাঝে মাঝে হাই বিম করে দেখে নেবেন যে বাঁদিকে স্পেশালি পেডেস্ট্রিয়াল কেউ আছে কিনা, কোনো সাইকেল নিয়ে কেউ যাচ্ছে কিনা, বা কোনটা কিন্তু একটু ব্লাইন্ড হয়ে যায় যদি উল্টো দিক থেকে আলো পড়ে। তো ওই জায়গাটাকে একটু সাবধানে দেখতে হবে। রাস্তায় কিন্তু কোনো পটহোলস নেই, অর্থাৎ যদি লাইট পোস্টে লাইটও না থাকে, রাস্তা যদি দেখাও না যায়, এটুকু বলতে পারি রাস্তায় কোনো পটহোল নেই। জাস্ট লেফট হ্যান্ড সাইডে লোকজন কেউ যাচ্ছে কিনা ওটা খেয়াল করে গেলেই এই রাস্তাটা কিন্তু এক্সেলেন্ট। ফাইনালি অ্যাট 7:45 উই রিচড হোটেল জগৎ। এখন আমি জগতে দাঁড়িয়ে রয়েছি, এই আমার পেছনে হোটেল। আর যে কারণে এখন ভিডিওটা করছি, একটু পরে ঘরে চলে যাব, রুমটা দেখাবো। তখন খুব নর্মাল রুম, ওয়ান নাইট স্টের জন্য কোনো সমস্যা নেই। মেনলি যে কারণে হোটেল জগৎটা নেওয়া সেটা হচ্ছে এখানের পার্কিং আছে, পার্কিংটা আমি দেখাচ্ছি। যাতে কলকাতা থেকে যদি কেউ গাড়ি নিয়ে আসে তো ইটস এনশিওর যে এখানে আপনি অ্যাডিকুয়েট পার্কিং পাবেন, নিজের গাড়ি নিয়ে আপনি কলকাতা থেকে ট্রাভেল করতে পারবেন। চল পার্কিংটা দেখি। এন্ট্রি, এই হচ্ছে বেসমেন্ট, এবং বেসমেন্টে অ্যাডিকুয়েট পার্কিং। আমার গাড়ি রাখা আছে ভেতরেই, আরও লোকের গাড়ি আছে, ওই যে আমার গাড়ি। এবারে দেখায় কোথা থেকে এই হোটেলে ঢুকতে হয় আর কি। এইটা দিয়ে আমি গাড়ি ঢোকালাম, ওই বাইরে মেন রোড, এটা বেশ চওড়া, অনায়াসে এখানে গাড়ি চলে আসবে। একটুখানি স্লোপে গাড়ি তুলতে হবে, দ্যাটস নট অ্যান ইস্যু, হয়ে যাবে। এখান থেকে আসবেন, এই হোটেল জগৎ, এখান থেকে ঢুকে যাবেন। এবার রুম ট্যুর। ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। আবারও বলছি, এক রাত থাকার জন্য, যেহেতু কাল ভোরে আমরা এখান থেকে লাভা বেরিয়ে যাব, তাই এক রাতের জন্য ঠিকঠাক। এখানে বোধহয় কি অনুষ্ঠান হয়, ব্যাঙ্কোয়েটের মতো বানিয়েছে। এই হচ্ছে আমার রুম নাম্বার 113। গুড ইভিনিং। জাস্ট আনপ্যাক করা হচ্ছে লাগেজ। ডাবল বেড, আর মেয়ের জন্য একটা এক্সট্রা কট চেয়েছি, এই। আর এখানে টয়লেট নিট অ্যান্ড ক্লিন, সাইজও ঠিকঠাক, বেশ ওয়ার্কেবল। তাহলে পৌঁছে গেলাম শিলিগুড়ি, সবটাই দেখালাম, রাস্তা এবং হোটেল। আর তখন যে বলেছিলাম যে ব্লগটা পুরোটা দেখবার জন্য অনুরোধ করছি, কারণ আমি কিছু অবজারভেশনসের কথা বলবো, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। তাই পজিটিভ অবজারভেশনটা আগে বলি। যারা নতুন আসার জন্য চিন্তাভাবনা করছেন আসবেন কি না, তাদেরকে বলছি নির্দ্বিধায় আসুন, কোনো সমস্যা নেই, দুর্দান্ত রাস্তা, 90% রাস্তাই কিন্তু ভালো। 5 থেকে 10 কিলোমিটার রাস্তা একটু খারাপ, আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। সো প্লিজ কাম। এবার হচ্ছে নেগেটিভ পয়েন্ট মানে আমি যেমন আপনাদেরকে বলবো, তেমন আমি নতুন গভর্নমেন্টের কাছে আশা রাখবো যে হাইওয়েতে যে পরিমাণ টোটো চলছে এবং তার ডিরেকশন একদিকে নয়, দুদিকে, মানে একই দিক দিয়ে টোটো যাচ্ছে, একই দিক দিয়ে টোটো আসছে। সাডেনলি দেখতে পাচ্ছি চোখের সামনে টোটো, যদিও সাইড দিয়ে, তবুও সাডেনলি দেখছি টোটো। এটা ফ্যাটাল হতে পারে ফ্রম বোথ এন্ড। সেকেন্ডলি, NH-12 বা 27-এর ওপরে যেভাবে
বাইকার্স উইদাউট হেলমেট এবং একটা বাইকে 3 জন করে, এটা একটা নর্মাল প্র্যাকটিস দেখলাম এখানে। এবং হেলমেট যে আদৌ কেউ কেনে সেটাই আমার মনে হচ্ছে না। হেলমেট বলে কোনো জিনিস যে আছে, এটা অন্তত ইয়াং জেনারেশন যারা এই পুরো রাস্তায় যাদেরকে দেখলাম তাদের কাছে হেলমেট শব্দটারই কোনো মানে আছে বলে আমার মনে হয় না, কারণ আমি কারুর মাথায় হেলমেট দেখি না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যারিকেডগুলো এত ইরিটেট করেছে, চালানোর ধরন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। 4টে লেনে গাড়ি যাচ্ছে, যেতে যেতে হঠাৎ এক জায়গায় বটল নেক করে সবাইকে এক জায়গায় আসতে হচ্ছে এবং সাডেনলি চোখের সামনে ব্যারিকেড পড়ছে। এই ব্যারিকেডের বিষয়টা আরেকটু সায়েন্টিফিক্যালি ভাবলে আমার মনে হয় ভালো হয়। আর লেংদি করবো না ভিডিওটা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব। কালকে সকালে নতুন ব্লগ শুরু করব। আমরা শিলিগুড়ি থেকে যাব লাভা, এবং লাভাতে 2 দিন স্টে করে ওখান থেকে চলে আসবো ডুয়ার্স থেকে যাব কলকাতা। তো কাল লাভা কীভাবে যাচ্ছি সেটা আমরা পরের ব্লগেই বলছি। আপাতত আসি, টাটা।